তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি সান অফ এ গান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জেল থেকে পালানোর এমন নিনজা টেকনিক আপনি এর আগে কোনোদিন কখনো দেখতে পাননি। সো যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় অস্ট্রেলিয়া থেকে। এখানে আমরা দেখতে পারি জুনিয়র নামের একটা ছোট্ট ছেলেকে জেলে কোনো একটা কারণে নিয়ে যাওয়া হয়। আর যখন তাকে চেকআপ টেকআপ করে তার সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, তখন এখানে সে তার সেলমেট অ্যারিকের সঙ্গে মিট করে, যেও কিনা বয়সে অনেকটা ছোট ছিল। যদিও তারা দুজনে একে অন্যের সাথে কোনোভাবে কোনো রকম কথাবার্তা বলেনি, তবে তারপরও অ্যারিক কোনো একটা কারণে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। আর জুনিয়র এই ব্যাপারগুলো দেখার পরে সে আর তার সাথে কথা বলার কোনো ট্রাই করে না। পরবর্তী কয়েকটা দিন জুনিয়র এই জেলের নিয়মকানুনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার ট্রাই করে, এই জন্য সে তার চুলগুলো পর্যন্ত কেটে ফেলে। তবে কিছুদিন পরে সে ব্রেডেন নামের একটা লোককে দেখতে পারে, যে কিনা স্যাম নামের একটা লোকের সঙ্গে মাঝে মধ্যেই এখানে বসে চেস খেলতো। তবে আসলে চেস খেলাটা ছিল তাদের একটা বাহানা। চেস খেলার অন্তরালে তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা আঁটছিল। তবে যখন একদিন জুনিয়র তার চেস বোর্ডের পাশ দিয়ে যাচ্ছিল, তখন জুনিয়র এমন একটা চাল নোটিস করে যেটা হয়তোবা সেই সময় ব্রেডেনও নোটিস করেনি। এই জন্য যখন জুনিয়র তাকে এই চালটা সম্পর্কে বলে, তখন প্রথম দিকে তো ব্রেডেন তার ব্রেনের সক্ষমতা দেখার পরে একটু হ্যাপি হয়। তবে পরবর্তীতে সে তাকে ক্লিয়ার করে বলে দেয় যে আমার থেকে যতটা সম্ভব দূরে থাকবে, আর নয়তো তোমার কপালে ভোগান্তি আছে। তারপরে সেদিন রাতের বেলায় জুনিয়র জানতে পারে যে আসলে অ্যারিককে ডেভ নামের একটা গুন্ডা আর তার সাঙ্গপাঙ্গরা মিলে বিরক্ত করত, তাকে এমন করে বিরক্ত করত যেগুলো খুবই বিশ্রী ওয়েতে। তবে এই জেলের সমস্ত মানুষজন এটাকে এমন করে ইগনোর করত যেন তার সঙ্গে কিছু হয়নি। এই জন্য একদিন জুনিয়র দেখতে পারে যে রাতের বেলায় অ্যারিক এগুলোতে প্রচণ্ড বিরক্ত হয়ে একটা চাকুতে ধার দিচ্ছিল। তার মনে হচ্ছিল যে হয়তোবা এই চাকুটা দিয়ে সে প্রতিশোধ নিতে চায়। এই জন্য জুনিয়র ইগনোর করে সেখানে শুয়ে পড়ে। তবে যখন সে পরদিন সকালে ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পারে অ্যারিকের লাশটা নিচে পড়ে আছে। আসলে তার গলাটা সে নিজেই কেটে ফেলেছে। যার মানে কালকে রাতে যেই চাকুটা সে ধার দিয়েছিল, সেটা সে প্রতিশোধ নেওয়ার জন্য দেয়নি, সেটা সে ধার দিয়েছিল তার নিজের গলা কাটার জন্য। যদিও এটা দেখার পরে জুনিয়র তার সেলমেটকে সেভ করার জন্য আশেপাশের মানুষজনের কাছে সাহায্য চাওয়া শুরু করে। সে জোরে জোরে চিৎকার করা শুরু করে, তবে এতে করে কোনো লাভই হয় না। সে অ্যারিককে কোনোভাবে সেভই করতে পারে না। এখন যেহেতু অ্যারিক চলে গেছে, এই জন্য এখন ডেভার তার গ্যাংয়ের টার্গেট আর অন্য কেউ ছিল না, তাদের টার্গেট ছিল জুনিয়র নিজেই। এই জন্য যখন একদিন সন্ধ্যাবেলায় তারা জুনিয়রকে বাগে পেয়ে যায়, তখন তারা সবাই মিলে জুনিয়রকে ধরার ট্রাই করে। তবে ঠিক সেই সময় এখানে ব্রেডেন আর তার লোকজন চলে আসে, আর তারা শেষ মুহূর্তে জুনিয়রকে সেভ করে সেখান থেকে নিয়ে যায়। এই জন্য ব্রেডেন তার সাথে কথাবার্তা বলার জন্য সোজা তাকে তার রুমে নিয়ে আসে। এখানে ব্রেডেন তাকে বলে যে দেখো, জেলের মধ্যে তোমার নিজের জন্য তোমাকেই ফাইট করতে হবে, তোমার জন্য কেউ ফাইট করবে না, তোমাকে বারবার করে কেউ সেভও করবে না। এই জন্য তোমার নিজের লড়াইটা তোমার নিজেকেই লড়তে হবে। তবে ব্রেডেন এটা খুব ভালো করেই জানতো যে ডেভার তার গ্যাংয়ের সাথে জুনিয়র একা কোনোদিনও পারবে না। এই জন্য সে তাকে একটা অফার দেয়। সে বলে যে দেখো, যদি তুমি চাও তাহলে ডেভার তার টিমের থেকে জেলের মধ্যে আমরা তোমাকে সেভ করব, তবে এর বদলে যখন তুমি বাইরে বের হবে, তখন আমাদের জন্য একটা কাজ করে তোমাকে দিতে হবে। আর এই অফারটা পাওয়ার পরে জুনিয়রও একটু টেনশনের মধ্যে পড়ে যায়। এই জন্য সেই ভাবনা চিন্তা করার জন্য 2-3 দিনের সময় চায়। তবে এর কয়েকদিন পরে যখন জুনিয়র একা ছিল, তখন ডেভার তার লোকজন আবারও এসে তাকে ধরে ফেলে আর তার উপরে টর্চার করার ট্রাই করে। তবে এইবারও একেবারে শেষ মুহূর্তে ব্রেডেন আর তার লোকজন এসে কোনো রকমে জুনিয়রকে তাদের থেকে সেভ করে। আর যেহেতু বারবার করেই ডেভরা এই কাজটা করছিল, এই জন্য এই ঝামেলাটাকে পুরোপুরি শেষ করার জন্য ডেভকে তারা ধরে একেবারে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরপরই জুনিয়র প্রচণ্ড ভয়ের মধ্যে এসে ব্রেডেনের সমস্ত শর্তগুলো মানতে রাজি হয়ে যায় আর তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। এখন এই জন্য যখন সে জেল থেকে বের হবে, তখন ব্রেডেনের হয়ে তাকে স্যাম নামের একটা লোকের সঙ্গে মিট করতে হবে, যে কিনা তাকে একটা অস্ত্র দিবে আর লুকানোর মতো একটা জায়গাও দিবে। আর সেই অস্ত্রগুলোর সাহায্যে জুনিয়রকে একটা হেলিকপ্টার হাইজ্যাক করে সেটাকে সোজা জেলের মধ্যে নিয়ে আসতে হবে, যেটার সাহায্যে ব্রেডেন আর তার সঙ্গীরা এখান থেকে পালিয়ে যাবে। তো এর কয়েক মাস পরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন জুনিয়র এখান থেকে ফ্রি হয়ে যায়। আর ফ্রি হওয়ার পরে প্ল্যান মতো সে চলে আসে স্যামের কাছে। স্যাম তাকে একটা খুবই সুন্দর অ্যাপার্টমেন্টে থাকার জন্য দেয়, যেটা বিচের একেবারে সাইডে ছিল। আর তাছাড়া তাকে একটা ব্রিফকেসও দেওয়া হয়, যেটার মধ্যে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আর জুনিয়র তার নতুন অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই খুবই মনোযোগ দিয়ে তার অ্যাপার্টমেন্টটাকে চারপাশ থেকে দেখে। আর এরপর যখনই সে ব্রিফকেসটা খোলে, তখন সে এখানে কিছু ডুপ্লিকেট পাসপোর্ট পেয়ে যায়, কিছু জামা কাপড় পেয়ে যায় আর একটা গানও পেয়ে যায়। এরপরে সেদিন রাতের বেলায় তাশা নামের একটা মেয়ে এখানে চলে আসে, আর সে তার মিশনটাকে কমপ্লিট করার জন্য এখানে তাকে কিছু টাকা আর একটা মোবাইল দিয়ে যায়। তবে তার এত সৌন্দর্য দেখার পরে জুনিয়র তো তার উপরে মুগ্ধই হয়ে যায়। তবে যেহেতু তাশা স্যামের জন্য কাজ করতো, এই জন্য সে তার কাজটাকে কমপ্লিট করার পরে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। তো
এরপরে পরদিন সকালবেলা জুনিয়র উইলসন নামের একটা রিটায়ার্ড আর্মির কাছে চলে আসে আর ঠিক ব্রিটেনের বলা মতো সে কিছু গান তার থেকে ক্রয় করে আর সেগুলোকে চালানোর কিছুদিন ট্রেনিংও করে। আর এরপরে ফাইনালি সে চলে আসে একটা ট্যুরিজম কোম্পানিতে। এখান থেকে সে একটা হেলিকপ্টার ভাড়া করে আর যখনই হেলিকপ্টারটা আকাশে উড়ে তখন সে পাইলটকে গান পয়েন্টে নেয় আর হেলিকপ্টারটাকে জেলের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। আর তখন জেলের মধ্যে ব্রেডেন, মার্ভ আর স্টারিও তারা তিনজন কোনোরকম একটা গার্ডকে বন্দি বানিয়ে জেলের মেইন দরজাটাকে খুলে ফেলে আর তারা একটা মাঠের মধ্যে চলে আসে যাতে করে তারা সেখান থেকে হেলিকপ্টারে করে পালাতে পারে। আর একটু পরে যখনই জুনিয়র সেখানে হেলিকপ্টারটা নিয়ে চলে আসে তখন তারা গার্ডকে সেখানে রেখে দিয়ে হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে চলে আসে। তারা সেখান থেকে উড়ে একটা মরুভূমির মতো জায়গায় চলে আসে যেখানে স্যাম অলরেডি তাদের জন্য একটা গাড়ি রেডি করে রেখেছিল। আর এরপরে ফাইনালি প্ল্যান মতো তারা এখানে পাইলট আর হেলিকপ্টারকে রেখে দিয়ে গাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। তারা রাস্তায় খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আর এখানে মব নামের যে লোকটা ছিল সে তাদের জন্য খাবার আনতে যায়। আর যখন তারা গাড়ির রেডিওটা অন করে তখন তারা শুনতে পারে দেশের প্রত্যেকটা মিডিয়াতে এখন জেল থেকে পালিয়ে যাওয়ার এই খবরটা প্রচার করা হচ্ছে। আর এখানে তাদের সবার নাম তো বলাই হচ্ছে, তাছাড়া তারা কি কি অপরাধ করে মধ্যে গিয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো বলা হচ্ছে। আর এখান থেকেই তারা জানতে পারে যে আসলে মার্ভ জেলে গিয়েছিল একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করার অপরাধে। আর যখনই এখানে সবাই ব্যাপারটা শুনতে পারে তখন তাদের মাথা প্রচন্ড গরম হয়ে যায়, কারণ একেতে এটা হচ্ছে গিয়ে জঘন্যতম একটা অপরাধ, তাছাড়া মার্ভ এটা তাদের থেকে লুকিয়েছিল। এই জন্য যখন এখানে মার্ভ চলে আসে তখন তারা তাকে ধরে ধোলাই করা শুরু করে আর তাকে আচ্ছা রকম ধোলাই করে আধমরা অবস্থায় রেখে দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা তিনজন মিলে ফাইনালি সেই ঘরটার মধ্যে চলে আসে যেটা স্যাম তাদের জন্য রেডি করেছিল। এখানে স্টার্লো যখন এই ঘরটা দেখতে পারে তখন সেই ঘরটার জন্য পাগল হয়ে যায়, মানে ঘরটা তার অনেক পছন্দ হয় যেহেতু এটা বিচের সাইডে। তবে ব্রেডেন তাকে বলে যে না, কোনোভাবেই এই ঘরে আমরা সেভ না, কারণ এই ঘরটা চারপাশ দিয়ে ফাঁকা। যদি পুলিশ এসে আমাদের উপরে গুলি করা শুরু করে তাহলে চারপাশ দিয়েই আমাদের উপরে গুলি করতে পারবে, আমরা পালানোর কোনো অপশনই পাবো না। তো এর একটু পরে যখন তারা স্যামের সঙ্গে মিট করতে তার বাসায় চলে আসে তখন স্যাম তাদেরকে আসল প্ল্যানিংটা বলে। আসলে স্যামের প্ল্যানিং ছিল তাদের মাধ্যমে একটা মাইন্ড থেকে পুরো 6টা স্বর্ণের ইট চুরি করা, যেই ইটগুলো খুবই স্পেশাল। আর সেখানে যাওয়ার জন্য স্যাম তাদের জন্য এন্ট্রি কার্ডও বানিয়ে দিয়েছে। আর যদি তারা সফলভাবে এই চুরিটা সম্পন্ন করতে পারে তাহলে স্যাম এগুলোর বিনিময়ে তাদের প্রত্যেককে $2 মিলিয়ন করে দিবে আর পরবর্তীতে তাদের সেফটির ব্যবস্থাও সে করবে। আর এত বড় অ্যামাউন্ট শোনার পরে এখানে সবাই পুরোপুরি পাগল মতো হয়ে যায়, তারা এই কাজটা করার জন্য সহজেই রাজি হয়ে যায়। তবে সেদিন সন্ধ্যাবেলায় আবারও জুনিয়র চলে আসে তাশার সঙ্গে মিট করতে। আর এখানে যখনই সে তাকে পটানোর জন্য কথাবার্তা বলার ট্রাই করছিল তখনই স্যামের ভাতিজা জশ এখানে এসে তাকে ধাক্কা দিয়ে সোজা পুলের মধ্যে ফেলে দেয়। আসলে যেহেতু জুনিয়র সাঁতার কাটতে পারতো না এই জন্য পানির মধ্যে পড়ার পরে তার অবস্থা খারাপ হয়ে যায়, সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। প্রথমে সবাই তাকে নিয়ে মজা করলেও যখন তাশাই ব্যাপারটা বুঝতে পারে তখন একেবারে শেষ মুহূর্তে লাফ দিয়ে সে তাকে সেভ করে। আর পানি থেকে ওঠার সঙ্গে সঙ্গে জুনিয়রের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য জশ আর তার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে ব্রেডেন এখানে এসে তাদের দুজনকে শান্ত করে। তো এরপরে জুনিয়র প্রচণ্ড মাথা গরম করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যখন প্রচণ্ড মন খারাপ নিয়ে সে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই তাশা একটা গাড়ি নিয়ে তার সামনে চলে আসে আর তাকে অফার দেয় একটা চাইনিজ রেস্টুরেন্টে খাবার জন্য। আর এই অফারটা জুনিয়রও মানা করতে পারে না, এই জন্য সে তার গাড়িতে উঠে তার সঙ্গে যাওয়া শুরু করে। তবে রাস্তায় সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এত বড় লোক হওয়া সত্ত্বেও কেন স্যামের জন্য এখনো কাজ করছো, তুমি তো নিজে আলাদাই হয়ে যেতে পারো। তবে তখন তাশা তাকে বলে যে যেই মেয়েরাই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে স্যাম তাদের প্রত্যেককে খুন করেছে। তো এরপর পরদিন সকালবেলা কালকে রাতের ঘটনার জন্য ব্রিডেনের মাথা প্রচণ্ড গরম হয়েছিল আর সে জুনিয়রের উপরে এই জন্য রাগ করছিল কারণ জুনিয়র মেয়ের চক্করে পড়ে সমস্ত ব্যাপারটা নষ্ট করে দিচ্ছিল। সে তাকে বলছিল যে মেয়ের চক্করে একেবারেই পড়া যাবে না, কারণ তাহলে আমরা আমাদের প্ল্যান এক্সিকিউশন করতে পারবো না। আমাদের প্ল্যান এক্সিকিউট হওয়ার পরে তোমার যা ইচ্ছা তুমি সেটা করবে, আর নয়তোবা তুমি নিজে তো ডুববেই, সঙ্গে আমাদেরকেও ডুবাবে। আর সেদিনই তারা এই ঘরটা ছেড়ে মাইনের খুবই কাছের একটা ঘরে শিফট হয়ে যায় যেখান থেকে মাইনটা ক্লিয়ারলি দেখা যায়। এরপরে সন্ধ্যাবেলায় তারা সবাই মিলে মাইনটা সম্পর্কে আরও ডিটেইলি জানতে চলে যায়। আর এরপর যখন তারা সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন তারা ফাইনালি তাদের সমস্ত প্ল্যানিংটা করে ফেলে। তারা কবে এটা করবে, কিভাবে করবে, সমস্ত ব্যাপারগুলো তারা সেটেল করে নেয়। এরপর কয়েকদিন পরে ফাইনালি সেই দিনটা চলে আসে যেই দিন তারা সেখানে গিয়ে আক্রমণ করবে। আমরা দেখতে পারি যে তারা সবাই একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে যেটার মধ্যে যশও ছিল। এরপর তারা সেই মাইনের মধ্যে ইলেকট্রিশিয়ানের বেশ ধরে সোজা মাইনের মধ্যে এন্ট্রি নিয়ে নেয়। আর মাইনের সামনেই ব্রিডেনের একটা বন্ধু একটা কার নিয়ে ওয়েট করছিল, কারণ তার কাজ ছিল যখন তারা এখান থেকে বের হবে তখন তাদেরকে সেফলি এখান থেকে নিয়ে যাওয়া আর পুলিশ এদিকে আসছে কিনা সেটার উপরে নজরদারি করা। এরপরে প্ল্যান মতে জুনিয়র একটা ভেন্টিলেশন মেশিনের মাঝখান দিয়ে সোজা চলে আসে সেই রুমের মধ্যে যেই রুমের মধ্যে স্বর্ণগুলোকে গলিয়ে ইটে কনভার্ট করা হতো। এখানে আসার সঙ্গে সঙ্গে সে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় যাতে করে কেউ এখানে অ্যালার্ম বাজাতে না পারে। আর এই সুযোগটা নিয়ে তার বাকি যেই পার্টনাররা ছিল
তারা সবাই এটার মধ্যে চলে আসে আর সবাইকে গান পয়েন্ট করে একটা জায়গায় জড়ো করে। এরপরে ব্রেডেন এখান থেকে 2টা লোককে কাজে লাগিয়ে দেয় স্বর্ণের ইট বানানোর জন্য। এখানে সবকিছুই ঠিকঠাক মতো চলছিল, তবে হঠাৎ করেই যশ কেন যেন ভয় পেয়ে যায়। এই জন্য সে একটা কর্মচারীর পায়ের মধ্যে গুলি করে দেয়। আর এটা যখন ব্রেডেন দেখতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে তার বন্দুকের নল দিয়ে জোরে তার মুখের মধ্যে একটা পাঞ্চ করে দেয়। আর যতক্ষণে তারা এই ঘটনাগুলো সামলাচ্ছিল ততক্ষণে বাইরে থেকে তারা খবর পেয়ে যায় যে পুলিশের গাড়ি তাদেরকে ধরার জন্য এখানেই আসছে। আর এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রেডেন 6টা স্বর্ণের ইট তার ব্যাগের মধ্যে ভরে ফেলে আর কর্মচারীদের ড্রেস পরে তাদের সঙ্গে মিলেমিশে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর যখন পুলিশ কর্মচারী মনে করে তাদেরকে একটু কাছে আসতে দেয় তখনই এই সুযোগটা নিয়ে তারা পুলিশের উপরেই গুলি করা শুরু করে। আর একটু পরে যখন তারা একটু ফাঁকা পেয়ে যায় তখন তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে পুলিশও কোনোভাবে তাদেরকে ছাড়তো না, পুলিশও তাদেরকে ফলো করা শুরু করে। আর যখন একটু দূরে তারা চলে আসে তখন হঠাৎই পেছন থেকে পুলিশ একটা গুলি করে দেয়, যেই গুলিটা সোজা এসে এস্টোরিওর গায়ে লাগে। আর এই গুলির জন্য এস্টোরিও অনেক বেশি আহত হয়ে যায়। তবে এত কিছু হয়ে যাওয়ার পরেও তারা কোনো রকমে পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলেই আসে। তবে এতক্ষণে স্টার্লো এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে এই গুলি তাকে আর বাঁচতে দিবে না, সে এখানে নিশ্চিত মারা যাবে। এই জন্য সে তার ভাগের অংশটা তার মেয়ের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের সবাইকে বলে। এগুলো শোনার পরে তারা সবাই খুবই বেশি আপসেট হয়ে যায়। তবে এখন তাদের হাতে করার মতো কিছুই নেই, তাদের বন্ধুকে তাদের বিদায় বলতেই হবে। এরপর তারা দ্রুত চলে আসে একটা ট্রাকের কাছে আর তাদের গাড়িটাকে ট্রাকের মধ্যে ভরে সেই ট্রাকের সাহায্যে সেখান থেকে পালিয়ে চলে আসে। আর যখন স্যাম এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন সে সমস্ত প্রমাণ মেটানোর জন্য গাড়িটাকে ধ্বংস করার জন্য বলে। আর যেহেতু স্টার্লো মারা গিয়েছে এই জন্য গাড়ির মধ্যে স্টার্লোর ডেড বডিটাকে ঢুকিয়ে সেইটার সঙ্গেই গাড়িটাকে পুড়িয়ে দিয়ে সোজা পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয়। এরপরে যখনই তারা বাসার দিকে ব্যাক করছিল তখনই জুনিয়রকে তাশা একটা মেসেজ দেয় যেখানে সে বলে যে স্যাম তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আর এই ব্যাপারটা শোনার সঙ্গে সঙ্গেই জুনিয়র আর ব্রেডেন প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে। এই জন্য তারা দ্রুত চলে আসে একটা কবরের কাছে যেখানে ব্রেডেন আগে থেকেই কিছু টাকা লুকিয়ে রেখেছিল। আর ব্রেডেন এটা খুব ভালো করেই জানতো যে স্যাম এই গোল্ডগুলোকে এক্সচেঞ্জ করবে মেলবর্নে। এই জন্য তারা খুব দ্রুতই একটা ট্রেনে উঠে পড়ে, কারণ তারাও মেলবর্নের সেই জায়গাটাতেই যেতে চায় যাতে তারা স্যামের মুখোমুখি হতে পারে। আর এই ট্রেনে আরও একবার জুনিয়রের দেখা হয়ে যায় তাশার সঙ্গে। আর এইবার তারা অনেক বেশি ক্লোজ চলে আসে, অনেক বেশি। যাই হোক, এরপরে মেলবর্নে পৌঁছে তারা একটা সস্তা হোটেলে গিয়ে ওঠে যাতে করে কেউ তাদের উপরে সন্দেহ করতে না পারে। তবে এই সমস্ত ব্যাপারগুলো হওয়ার পরেও আমরা দেখতে পারি ব্রেডেন কোনোভাবেই জুনিয়র আর তাশার এত ক্লোজনেস নিয়ে হ্যাপি ছিল না। সে তাদের রিলেশনটা পরে কন্টিনিউ করতে বলছিল এই সমস্ত ঝামেলাগুলো শেষ হয়ে যাওয়ার পরে। আর এরপরে যখন সেদিন রাতের বেলায় তাশা তার কাজের জন্য বাইরে যায় তখন ব্রেডেন জুনিয়রকে বুঝিয়ে বলে যে দেখো, এই মেয়েটা কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য না, এই মেয়েটা তোমাকে ধোঁকাও দিতে পারে। তুমি হয়তো ভাবছো সে তোমাকে ভালোবাসে, তবে তোমার থেকে কাজ উদ্ধার করার পরে তোমাকে সে ধোঁকাও দিতে পারে, কারণ সে কাজ করে তার বসের জন্যই। এই ব্যাপারটা তুমি মাথায় রাখবে। আর ব্রেডেন তাকে অফারও দেয় যে তুমি দরকার হলে আমার ভাগের থেকে কিছু বেশি টাকা নাও, তবে এই মেয়েটাকে তুমি ছেড়ে দাও, আর নয়তো আমাদের প্ল্যানিংয়ে গরমিল হয়ে যাবে। তবে দুর্ভাগ্যবশত তাশা দূর থেকে এই সমস্ত ব্যাপারগুলো শুনে ফেলে। এই জন্য সে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে জুনিয়রও তাকে থামানোর জন্য তাকে ফলো করা শুরু করে আর ফাইনালি একটা সময় গিয়ে সে তাকে আটকে ফেলে। তবে তাশাও প্রচণ্ড রাগ হয়ে তাকে বলে যে তুমি যার হয়ে কাজ করছো দেখবে এই লোকটাই সবার আগে তোমাকে ধোঁকা দিবে। যখন সে তোমাকে দিয়ে কাজ উদ্ধার করে ফেলবে তখন সেই তোমাকে সবার আগে ধোঁকা দিবে। তবে তখনই ব্যান্ড নামের স্যামের একটা শুটার জুনিয়র আর ব্রেডেনের লোকেশন পেয়ে যায়। এই জন্য সে তাদেরকে মারার জন্য এখানে চলে আসে। আর সে আসার সঙ্গে সঙ্গেই ব্রেডেনের মাথায় গান পয়েন্ট করে, কারণ স্যাম ব্রেডেনকে মারার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছিল। তবে তখন ব্রেডেন তাকে বুঝিয়ে বলে যে স্যাম আমাদেরকে ধোঁকা দিয়েছে, স্যাম তো চাইলে তোমাকেও ধোঁকা দিতে পারে। সো কেননা তুমি এমন একটা মানুষের জন্য কাজ না করে এমন কারোর সাথে কাজ করো যাকে তুমি বিশ্বাস করতে পারো, আর তাছাড়া তার জন্য তুমি ডাবল টাকাও পাবে। আর এই সমস্ত লোপটপ দেখিয়ে সে ব্যান্ডকে তার নিজের টিমের মধ্যেই নিয়ে আসে। তো এরপরে পরদিন সকালবেলা তারা ঠিক সেই জায়গায় চলে আসে যেখানে স্বর্ণগুলো এক্সচেঞ্জ করা হবে। আর যখন তারা লুকিয়ে লুকিয়ে এই ব্যাপারগুলো দেখছিল তখন তারা দেখতে পারে স্যামের জায়গায় যশ এখানে এক্সচেঞ্জ করার জন্য এসেছে। আর যখনই এক্সচেঞ্জ করা হচ্ছিল তখনই ভ্যান একটা বিশাল বড় ট্রাক নিয়ে এসে খুবই স্পিডে তাদের উপরে চালিয়ে দেয়। আর এরপর সে ট্রাক থেকে বেরিয়ে পাগলের মতো সবার উপরে ফায়ারিং করা শুরু করে। আর এই সুযোগটা নিয়ে ব্রেডেন আর জুনিয়র সেখান থেকে স্বর্ণওয়ালা সুটকেসটা চুরি করে নিয়ে আসে। এখন যেহেতু স্বর্ণগুলো তারা পেয়ে গেছে এই জন্য এখন তাদের বদলা নেওয়ার পালা। এই জন্য তারা চলে আসে স্যামের কাছে। আর এখানে ব্রেডেন কোনো কথাবার্তা না বলেই সোজা স্যামকে শুট করে সেখানে মেরে ফেলে। আর এরপর তারা খুব দ্রুতই চলে আসে একটা হোটেলে। তবে আমরা দেখতে পারি ব্রেডেন হোটেলে আসার সঙ্গে সঙ্গেই স্বর্ণওয়ালা সুটকেসটা একটা খাটের নিচে লুকিয়ে ফেলে। আর জুনিয়র একটা কাজের কথা বলে বাইরে এসে এই হোটেলের অ্যাড্রেসটা আর হোটেল রুমের চাবিটাও তাশাকে সেন্ড করে দেয়। এরপরে ব্রেডেন আর জুনিয়র একটা বোট কিনে আর এই বোটের সাহায্যে দুজন মিলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তারা দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখনই তারা মাঝ সমুদ্রে ছিল তখনই ব্রেডেন তাকে ধোঁকা দিয়ে দেয়।
মানে তাশা যেটা বলেছিল সেটাই হয়েছে। এখন যেহেতু সমস্ত টাকাগুলো বিডেন পেয়ে গেছে, এই জন্য সে এখন জুনিয়রকে খুবই কম একটা পার্সেন্টেজ দেওয়ার ট্রাই করছিল, আর যদি সেটা সে অস্বীকার করে তাহলেই সে তাকে গুলি করে মেরে ফেলবে। তবে জুনিয়রও এতদিনে অনেক কিছু শিখে ফেলেছে। সে এতদিন যেহেতু ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিমিনালদের সাথে ওঠা বসা করেছে, এই জন্য সে খুব ভালো করেই জানে যে এই লোকটা একেবারেই বিশ্বাসযোগ্য না, সে যে কোনো সময় আমাকে ধোঁকা দিতে পারে। এই জন্য সে তাশাকে বলে সেই রুম থেকে আসল স্বর্ণগুলোই বের করে নিয়ে যায়। আর যখনই এই খবরটা বিডেন পেয়ে যায় তখন তার মাথাটা গরম হয়ে যায়, আর সে সোজা গিয়ে জুনিয়রের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য তারা দুজনেই পানির মধ্যে পড়ে যায়। তবে যেহেতু এখন জুনিয়র সাঁতার কাটতে পারে না, এই জন্য সে মরা শুরু করে। তবে বিডেন আসল স্বর্ণ কোথায় আছে সেটা লোকেশন বের না করে তাকে মরতেও তো দিতে পারে না। এই জন্য সে তাকে আবারও পানি থেকে তুলে বোর্ডের উপরে নিয়ে আসে। আর যখন জুনিয়র জ্ঞান ফিরে পায় তখন বিডেন তাকে বলে যে তুই যেই চালাকিটা করলি এইটা হয়তোবা আমিও কারোর সাথে করতে পারতাম না, আসলেই তোর ব্রেইনটা খুবই শার্প, তুই তোর গুরুকেই ধোকা দিয়ে দিলি, এমনটা তো খুবই কম মানুষই করতে পারে। তবে জুনিয়র তাকে বলে দেয় যে আমি আসলে তোর মতো না, আমি তোর ভাগের অংশ কোনোভাবেই খাবো না, আমি তোর ভাগের অংশ তোর কাছে অবশ্যই পাঠিয়ে দিব। আর এইটা বলেই সে একটা স্পিডবোর্ড নিয়ে সেখান থেকে একাই বেরিয়ে চলে আসে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। জুনিয়রের জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনি কি বিডেনকে তার ভাগের অংশটা দিতেন, নাকি তাকে সেখানে ইচ্ছারকম ধোলাই করে সেখান থেকে চলে আসতেন? সেটা আমাকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।